সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের অতিথিদের সঙ্গে আমরা পরিচিত হই। ববি হাজ্জাজ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান। ববি হাজ্জাজ, আপনাকে স্বাগত। এরপরে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ববি হাজ্জাজ, আপনি জানেন যে নির্বাচনী মুডে এখন সমগ্র জাতি, একের পর এক জোট হচ্ছে। তারপরে সর্বশেষ যেটা দুইজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, সব মিলিয়ে একটা নির্বাচনের যে আবহ যেটা তৈরি হয়েছে, তো কেমন হবে নির্বাচন, আপনার ভাবনায় কি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মতি ভাই। আপনি, রনি ভাই সহ বাংলা ভিশনের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। নির্বাচনী যাত্রায় আমরা আসলে বেশ অনেক দিন ধরেই অবতরণ করেছি। তবে যতই নির্বাচন কাছাকাছি আসছে, ঘনিয়ে আসছে, আমরা আশাবাদী আজকে বুধবার, আগামীকাল বা মানে ইতিমধ্যে খুব অল্প সময়ের ভেতরে আর কি তফসিল ঘোষণা হবে। সো এবং আজকে যে আপনার, আমি একটু আগেই শুনলাম যে দুই তরুণ উপদেষ্টা তারা রিজাইন করেছে। সো তারা দুজনই অনেক আগে থেকে জানিয়ে রেখেছিল তারা নির্বাচন করবে। সো আজকে ফাইনালি তাদের রেজিগনেশনটা একটা ক্লিয়ার সিগন্যাল যে সরকার সবভাবে তৈরি হয়ে গেছে নির্বাচন দেওয়ার জন্য। তো এটাকে সাধুবাদ জানাই, বিকজ আমরা অনেক আগে থেকে তো নির্বাচন চাচ্ছিলাম। আমাদের আরও রাদের দুঃখ কষ্ট ছিল যে নির্বাচন আমরা এরও আগে চেয়েছিলাম, হয়তো এই বছরের মানে 25শে জুলাই থেকে 25শে ডিসেম্বরের মধ্যে চেয়েছিলাম, যেটা যে এখন 26শে ফেব্রুয়ারিতে হচ্ছে। যাই হোক, যেটা হয়েছে হয়েছে। কিন্তু এখন যেহেতু সবাই এখন নির্বাচনের দিকে যাচ্ছি, সরকারের প্রত্যেকটা জায়গা থেকে নির্বাচনের জন্য তৈয়ারিটা যেন শক্তভাবে হয়। মানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছু আমরা এখন দেখছি, যেমন অনেক ধরনের চেঞ্জেস আছে যেগুলো এখন না করলেও হতো। আজকে আপনার এই টেলিভিশন স্টেশনে আসার পথে রনি ভাইয়ের অনেক দূর থেকে হেঁটে আসতে হয়েছে, আমারও অনেক দূর থেকে হেঁটে আসতে হয়েছে। দুই এক সময় হয় হেঁটে আসতে, সেটা ভিন্ন কথা, কিন্তু আজকে হেঁটে আসতে হয়েছে কারণ মোবাইল ফোন পলিসি রিলেটেড, মানে মোবাইল হ্যান্ডসেট রিলেটেড নতুন পলিসি করা হয়েছে। এবং এই পলিসিটার জন্য সব মার্কেট থেকে মোবাইল ব্যবসায়ী, মোবাইল ফোনের ব্যবসায়ী যত দোকানদার আছে, তারা সব বিক্ষোভে নেমে এসেছে। এখন সময় নাই সব নতুন পলিসি করবার, মানে সেটা বন্দর পোর্ট হ্যান্ডলিংয়ের কন্ট্রাক্ট দেয়া হোক বা এই মোবাইল ফোনের নতুন ট্যাক্স বা কিছু প্লেস করা হোক, এখন আসলেই সময় না। এখন শুধু নির্বাচনের দিকে ফোকাস করার সময়, যেটা নিয়ে আমরাও বারবার করে বলেছিলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকেও বলা হয়েছিল যে আমরা দেখতে চাই এই সরকার এখন কেয়ারটেকার সরকারের মোডে কাজ করছে। কারণ নির্বাচনী পিরিয়ড চলে এসছে, এখন আর 2 মাস নির্বাচনের বা 2 মাসের কম নির্বাচনের। তো নির্বাচনে যদি 2 মাস বা 2 মাসের কম থাকে, তাহলে মানে কেয়ারটেকার সরকার তো 3 মাস দিয়ে নির্বাচন করে, তো এখন 2 মাস অলরেডি চলে এসছে। তাহলে এখন তো ঠিক তাদের স্বভাব বা সবকিছু আকৃতি সবকিছু ওইভাবেই হওয়া উচিত। সো তাদের ফুল ফোকাস থাকা উচিত নির্বাচন, নট পোর্ট কোথায় যাবে, অন্য কি পলিসি হবে। নির্বাচনের জন্য পলিসি বানাতে হয়, মানে প্রশাসনিক কোনো দক্ষতা বাড়াবার জন্য বা নির্বাচন কেন্দ্রিক আরও করবার জন্য তারা নতুন কোনো প্রজ্ঞাপন বা অর্ডিন্যান্সের মাধ্যমে কোনো নতুন আইন করলেন বা কিছু করলেন, সেটা হতে পারে। বাট নির্বাচন কেন্দ্রিক কিনা এইসব জিনিসগুলো এখন হাত দেওয়ার কথা না। কারণ এখানে দেখেন, মানে আমাদের অ্যাবসোলুট অর্ডার দরকার নির্বাচনের জন্য। মানে আমরা অনেক দুর্বল জায়গা থেকে কিন্তু নির্বাচন করছি, মানে আইন শৃঙ্খলা বা সরকার ব্যবস্থাপনা থেকে আমরা অনেক দুর্বল জায়গা থেকে করছি। এখানে সেটা শুধু অন্তর্বর্তীকালীন সরকারের দোষ না, দুর্বল জায়গা হাসিনা সরকার রেখে গেছে, ফাইন। কিন্তু এই দুর্বল জায়গা থেকে যেহেতু করছি, এখন সরকার একটা দায়িত্ব আছে না, নতুন কোনো ঝামেলা সৃষ্টি না করার, নতুন কোনো পলিসি বা কিছুর দিকে না যাবার, এবং অন্য পুরাতন কোনো পলিসিতেও যদি জনগণের বা কোনো স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের কোনো ক্ষোভ থাকে বা কিছু থাকে, তাহলে সরকারের পক্ষ থেকে তো আওয়াজটা এরকম আসা উচিত যে আমরা এখন কিচ্ছু ধরবো না, নির্বাচনে যাচ্ছি, নির্বাচিত সরকারের কাছে আপনারা চেয়ে নিন। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় একটু প্রবলেম্যাটিক। তাছাড়া এগেন আমরা নির্বাচনের দিকে যাচ্ছি, আমি নিজেও এখন বেশিরভাগ সময় ওই আমার নির্বাচনী এলাকায় কর্মরতই থাকি, বেশিরভাগ যারা নির্বাচনে যাচ্ছেন তারা থাকেন। সো ওই জায়গা থেকে যেমন পজিটিভ, তেমন সরকারেরও আরেকটু নির্বাচন কেন্দ্রিক কাজে যাওয়াটা আমার মনে হয় প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। গোলাম মাওলা রনি, আপনি নিশ্চয়ই, আপনি হাসছেন, তাতে আমার মনে হচ্ছে যে আপনার একটা ভিন্ন মত আছে। না, ভিন্নমত এই সময়টাতে দেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, আমি অনেক দিন থেকে ভিন্নমত পোষণ করছি। এখন শুধু যে বিষয়গুলো বলা উচিত, যাতে করে এই সরকারের যে দায়িত্ব এবং কর্তব্য, সেই জায়গাগুলোতে তারা আরও বেশি সচেতন হন। এখানে জনাব ববি হাজ্জাজ যেটা বললেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত যে নির্বাচন রিলেটেড যে বিষয়গুলো খুব দরকার,
সরকার যদি সম্পূর্ণভাবে সেদিকে ফোকাস করেন, নির্বাচনটা সর্বাঙ্গীন সুন্দর হবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকার তার সর্বশক্তি নিয়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যেমন এনসিপি নাহিদ সাহেব যেদিন পদত্যাগ করলেন, সেদিন আমি ধরে নিয়েছিলাম যে তারা একটা ভালো দল করার জন্য ঝুঁকি নিচ্ছেন, আদারওয়াইজ কেউ মন্ত্রিত্ব তো ছাড়ে না। আবার এখন দুজন তরুণ উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রী, মানে যেন মন্ত্রী না, একেবারে খুব পাওয়ারফুল মন্ত্রী, তারা তাদের দায়িত্ব ছেড়ে দিলেন নির্বাচন করার জন্য। তো এটাকে আমার কাছে খুব সহজ মনে হচ্ছে না। মনে হচ্ছে যে তারা নির্বাচন করতে আগ্রহী এবং তারা সিরিয়াসলি বিষয়টি নিয়েছেন বলে এখান থেকে ক্ষমতার স্বাদ, আহ্লাদ, পোলাও, কুরমা, বিরিয়ানি থেকে তারা নিজেদেরকে নিবৃত রাখছেন। 2 নম্বর হলো যে আরও বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে কথা হচ্ছে যে তারাও নির্বাচন করতে পারেন। যেমন ধরেন আকিজ গ্রুপের বশির সাহেব, তো তিনি তার নির্বাচনী এলাকাতে বংশ পরম্পরায় আত্মীয় স্বজন মিলে পুরো যশোরের 2 থেকে 3টে নির্বাচনী সিটে তাদের একটা প্রভাব রয়েছে, তো তিনি চাইলেই নির্বাচন করতে পারেন। সৈয়দা রেজওয়ানা হাসান, তার বাবা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তিনিও নির্বাচন করতে পারেন। আদিলুর রহমান সাহেব, তিনিও একসময় নির্বাচন করেছেন, এই এমপি পদে নির্বাচন করেছেন। ফলে উপদেষ্টাদের মধ্যে যদি নির্বাচনটা জমজমাট হয়ে যায়, বেশ কয়েকজন আগ্রহী হতে পারেন। তো সেক্ষেত্রে বর্তমান যে উপদেষ্টা পরিষদ, সেটা আবার একটা নতুন করে পুনর্গঠনের অবশ্যই প্রয়োজন পড়বে, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখানে যেটা ভয় পাচ্ছি, 2-3টা বিষয় ভয় পাচ্ছি। 1 নম্বর ভয় পাচ্ছি যে এখানে অনেকে ওভার অ্যাক্টিং করছেন, যা করার দরকার নয় সেই জিনিসগুলো করছেন, যা বলার দরকার নয় সেই জিনিসগুলো বলছেন। ফলে আমাদের খুব ভয় হচ্ছে এবং আতঙ্ক হচ্ছে ওভার অ্যাক্টিংয়ের কারণে। এখানে সরকারের কর্তা ব্যক্তি থেকে শুরু করে অনেক কিছু, এবং রাজপথে, সেক্রেটারিয়েটে, যমুনাতে এমন কতগুলো সিদ্ধান্ত হচ্ছে, এমন কতগুলো নড়াচড়া হচ্ছে, যেই জিনিসগুলো আমাদের কাছে ভালো মনে হচ্ছে। যেমন আজকে দেখলাম যে একদল যুবক তারা খুব মিছিল করছেন আইজি সাহেবের পদত্যাগের জন্যে, এবং এটা এই মুহূর্তে হঠাৎ করে এই সময়টাতে আইজির পদত্যাগ, নতুন একজন আইজি নিয়োগ, এই জিনিসটা যারা নির্বাচন করতে চাচ্ছেন, অথচ বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমেছেন। এই জিনিসগুলো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে জিনিসটির সঙ্গে সমন্বয় আছে কি না এই জিনিসটা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে সরকারে যারা কর্তা ব্যক্তি আছেন তারা অতিশয় বুদ্ধিমান, প্রচণ্ড বুদ্ধিমান। আমাদের অ্যাভারেজ যে বুদ্ধি আছে তাদের বুদ্ধিশুদ্ধি অনেক বেশি। তো বুদ্ধি মানে মাথায় ঘিলু বেশি তাদের অনেক, তারা দেশ বিদেশ চড়িয়েছেন, বহু কিছু দেখেছেন, জীবনের সফলতা অনেক বেশি। কিন্তু বুদ্ধিমান মানুষ খুব ভয়ঙ্কর হয়ে যায় যদি তাদের কোনো অভিজ্ঞতা না থাকে, অর্থাৎ সফলতা খুব বেশি থাকার পর যে বিষয়ে তারা কাজ করতে আসে সেই বিষয়ে যদি তাদের অভিজ্ঞতা না থাকে, তাহলে যে কোনো বুদ্ধিমান মানুষ এই পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হন। এখন এই যে বুদ্ধিমান মানুষগুলো তারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের ইলেকশন পরিচালনা করার, রাজনীতি পরিচালনা করার, রাজনীতিবিদদের সঙ্গে মেশার কোনো অভিজ্ঞতা নেই, 1। 2 নম্বর হলো তারা জন্মগতভাবে একেবারে শৈশব থেকে তারা রাজনীতিবিদদেরকে ঘৃণা করেন, পছন্দ করে না, যারা ভালো মানুষ না, অথচ তাদের সঙ্গে তাদেরকে এখন অ্যাডাপশন একসাথে চলতে হচ্ছে। তো এই জিনিসগুলো এই মুহূর্তে কন্ট্রাডিক্ট করছে। তারপরে কিছু কথাবার্তা, ধরুন এই সময়টাতে হঠাৎ করে একটা জরিপ হলো, সেই জরিপে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা 70% চলে আসলো। এটা কি দরকার ছিল? আননেসেসারি এই জিনিসগুলো আমরা যারা দীর্ঘদিন যাবত মিডিয়ার সঙ্গে আছি, আমরা তো জানি যে সাধারণত এই কাজগুলো হয়, এমনি হয় না। আমার নাম কোনো একটা জরিপে আসলেও বা আমাকে আপনার পেপারে বা পত্রিকাতে ম্যান অফ দ্য ইয়ার হিসেবে আপনি ঘোষণা করবেন, এর পিছনে অনেক তেল মশলা খরচ করতে হয়। তো এইগুলো খরচ করে যখন কোনো একটা মানুষ কোনো একটা কাজ করে, এর পেছনে একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ছাড়া তো বিধেয় হয় না। তো হঠাৎ করে এই সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা 70%। আবার দেখা গেল প্রথম আলো 2টো জরিপ তারা করলো, আপনিও একটা জরিপ করেছেন আপনার পত্রিকার মাধ্যমে। এখন এই জরিপ মানে একাধিক জরিপ, যে জিনিসগুলো হচ্ছে কি মানুষের যে চিন্তা চেতনা কর্ম, এই টোটাল কর্মতে কোনো প্রভাব বিস্তার করছে না। আমাদের দেশের আমরা যারা তৃণমূলে রাজনীতি করে এসেছি, মূল ব্যাপার হলো প্রতিটি ইউনিয়ন ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, এমনকি সেন্টার ভিত্তিক ভোটের একটা আলাদা হিসাব আছে। আপনি নির্বাচন করছেন না? না, আমি নির্বাচন করছি না। কেন? আমার কাছে আসলে নির্বাচনটা করতে পারেন। হ্যাঁ, ইচ্ছা হলে করবো না। আমি গত 1 বছর মানে শেখ হাসিনার পতনের পর থেকে আমি ঘোষণা দিয়ে আসছি যে আমি নির্বাচন করবো না। যেভাবে 2014 সনে আমি নির্বাচনটা করিনি, আমার কাছে নির্বাচনটা আমার জন্য ফেভারেবল মনে হচ্ছে না।
তো এটা যারা করছেন তাদের জন্য শুভাশিস, বাট আমার জন্য নিরাপদ মনে হচ্ছে না। তো যার জন্য আমি যে কাজ করছি সে কাজে আমি হ্যাপি থাকতে চাই। তো যেটা বলছিলাম যে এখন আমাদের দেশে যে প্রান্তিক নির্বাচনের যে অবস্থা, সেখানে ভোটের মাঠে অর্থাৎ আপনি এই ধরনের একটা জায়গাতে একটা জিয়াফত হচ্ছে, তো সেটার মাংস রান্না হচ্ছে না, পোলাও কোরমা রান্না হচ্ছে, আপনি দূর থেকে টের পাবেন যে কী কী রান্না হচ্ছে। তো এখন নির্বাচন যে হচ্ছে, এটা পথে ঘাটে মাঠে এটার একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, আওয়াজ ছড়িয়ে পড়বে। সেই আওয়াজটা মতি ভাই এখন পর্যন্ত হয়নি, হয়ে যাবে না হবে না। এটা সামনে যে সময় আছে সেই সময়ের মধ্যে যদি একেবারে পৃথিবীর সবচেয়ে ভালো ভালো লোকদেরকে, আকর্ষণীয় লোকদেরকে, শাহরুখ খানকে মাঠে নামানো হয়, টম ক্রুজকে মাঠে নামানো হয়, অ্যাঞ্জেলিনা জলিকে আনা হয়, তারপরে শেষে হলিউডের বলিউডের আরও বিখ্যাত নায়িকাদের আনা হয়, নির্বাচনের মাঠটাকে লাস্টে যেভাবে আওয়ামী লীগ, আমি কথা এমনি হাসির জন্য বলছি না, 24-এর নির্বাচনটাকে জমজমাট করার জন্য আওয়ামী লীগ কিন্তু অনেক মানে নায়ক নায়িকাকে পথে নামিয়েছিলেন, আমাদের নাম করা সেলিব্রিটি যারা আছে, কিন্তু এত কিছুর পরেও কিন্তু সেই নির্বাচনটাকে জমানো যায় না। এখন যে অবস্থা হয়ে গেছে, পরবর্তী পার্টে বলবো, নির্বাচনের যদি আওয়াজ না হয়, উত্তপ্ত না হয়, মুড়ি তৈরি হওয়ার জন্য একটা সার্টেন লিমিট অফ আপনার একটা উত্তাপ লাগে, খই ফোটার জন্য উত্তাপ লাগে, নির্বাচনটা হওয়ার জন্য, ভোট কেন্দ্রে ভোটার আসার জন্য যে উত্তাপটা লাগে, আগামী 60 ডেজ, ধরেন কালকে ঘোষণা হলো, 60 ডেজ যদি এখানে আপনি 100 মানে 1000 ডিগ্রি, মানে সূর্যের কেন্দ্রস্থলে যে ভোল্ট রয়েছে, পাওয়ার রয়েছে, সেটাও যদি ধরে এনে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উত্তাপটা ছড়িয়ে দেন, তবু নির্বাচনের খই ফোটার কোনো সম্ভাবনা নাই। হোয়াট এভার আই হ্যাভ লার্নড। অনেক ধন্যবাদ আপনাকে। ববি হাজাজ, একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে কিভাবে একটা সম্ভব, মানে আমাদের মতো সোসাইটিতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অবাধ নিরপেক্ষ নির্বাচন, এই ফ্রেজটা রিলেটিভ মানে এক এক জায়গায় এক একভাবে প্রযোজ্য। সুইডেন, নরওয়েতে অবাধ নিরপেক্ষ নির্বাচন যেভাবে হবে, ভারতে সেভাবে হবে না, আবার বাংলাদেশেও সেভাবে হবে না। অলসো অবাধ নিরপেক্ষ নির্বাচন করবার জন্য যে পলিটিক্যাল কালচারটা দরকার, সেই পলিটিক্যাল কালচার থেকে স্পেশালি গত হয়তো 20-25 বছর আমরা আরও অনেক দূর সরে এসেছি। আমি কেন বলছি, আমি গত 3টা জাতীয় নির্বাচন খুব কাছ থেকে, মানে অংশগ্রহণ থেকে শুরু করে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমার দুর্ভাগ্য যে গত 3টা নির্বাচনের একটাও আসলে নির্বাচন ছিল না। বাট হ্যাভিং সেড দ্যাট, এই সবগুলোর কারণে, এগুলোর ধারাবাহিকতায় আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমন জায়গায় এসেছে যে এখন একটা বড় অংশের রাজনৈতিক কর্মী যারা আছেন, বা ইভেন মানে আপনার আপামর জনগণ বলতে যেটা বলছি, আমরা শিক্ষিত মিডল ক্লাসের কথা বলছি না, কারণ আলোচনা কিন্তু ইউজুয়ালি শিক্ষিত মিডল ক্লাস করে। রনি ভাই অনেক ধন সম্পদের মালিক হতে পারেন, বা আমার পরিবার অনেক ধন সম্পদের মালিক হতে পারে, কিন্তু আমরা ওই শিক্ষিত মিডল ক্লাসের চিন্তা চেতনার ভেতরে পড়ি। মতি ভাই আপনিও পড়েন, মানে আমরা সবাই, কিন্তু আমরা ওই আপামর জনগণকে ওই শিক্ষিত মিডল ক্লাসের চিন্তা আমরা ঠিক রিপ্রেজেন্ট করি না। কিন্তু এই আপামর জনগণ এবং স্পেশালি আপনার রাজপথের রাজনৈতিক কর্মী যারা, তাদের ভেতরে যে জিনিসটা হয়েছে হলো খুব শক্ত পোলারাইজেশন হয়েছে, খুব শক্ত। এবং এটা আমি 90 দশকে যখন কাছ থেকে, আমি নিজে ছাত্র রাজনীতি করিনি কখনো, কারণ আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি, বিদেশে পড়াশোনা করেছি, কিন্তু আমার অনেক লোকাল, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় অনেক বন্ধু বান্ধব ছিল যারা তখন মানে ওই আর্লি 90s খুব অতপ্রুতভাবে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিল। সো ওদের মাধ্যমে কিছু দূর মানে সেকেন্ড হ্যান্ড দেখেছি। তো সেকেন্ড হ্যান্ড আমি বলতে পারি যে তখন আমি এই লেভেলের পোলারাইজেশন দেখিনি। আজকে আমি যে লেভেলের পোলারাইজেশন দেখি, বা গত 10 বছর ধরে যে লেভেলের পোলারাইজেশন দেখছি, এবং ক্রমাগত মানে 2012-13-তে যা দেখেছি, আজকে তার থেকে অনেক বেশি পোলারাইজেশন। ইভেন তো আমরা বলতে পারি যে 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা আসলে আবার ঘুরে যাওয়ার কথা ছিল, পোলারাইজেশন ঘুরে যায়নি। সো আজকে যেটা হয় যে আপনি কোনো জায়গায় যে, আমি 12-13-তে খুব পরিষ্কার মনে আছে আমার, কোনো জায়গায় যে আপনি অন্য কোনো দলের স্লোগান দিলে, কোনো দলের বিরুদ্ধে হালকা কোনো কথা বললে কেউ কিছু মাইন্ড করতো না, মানে ওরা ওদের মতো বলছে। 2-একটা জায়গায় একটু রেশারেশি হতো, হয়তো এই না চিটাগাং, কক্সবাজার কিছু জায়গা ছিল একটু কম বেশি হতো, বাট বেশিরভাগ জায়গায় হতো না। আজকে যেটা হয়েছে, কেউ, এবং আমি মানে নেতৃত্বের লেভেলে বলছি না, আমি কর্মী লেভেলে বলছি, কেউ কিছু মেনে নিতে পারে না। মানে এগেন আমি আমার জোটের পার্টনারের কথাই বলছি, বিএনপির কথা মনে করেন। আপনি কোনো এলাকায় যে বিএনপির সম্বন্ধে বা বিএনপির নেতৃত্ব সম্বন্ধে বা ওই এলাকার বিএনপি নেতা সম্বন্ধে কিছু বলবেন, ওই নেতা বা বিএনপির সর্ট অফ সেন্ট্রাল লেভেলের নেতা কিছু জানার, কিছু বোঝার আগে কর্মীরা অনেক কিছু করে ফেলেছে।
সেম জিনিস আপনি জামাতের কথা বলেন, এক্স্যাক্ট সেম। এনসিপি একদম মাত্র জন্ম হলো, এক্স্যাক্ট সেম, জাস্ট ওদের শক্তিটা নেই বেশি করার। সো এনসিপি একটু অল্প করে, আর জামাত আর বিএনপি আরও বেশি করে। বাট এই জিনিসটা মানে এটা আসলে কোনো দলের দোষ হিসেবে বলছি না, বলছি পলিটিক্যাল পোলারাইজেশনটা খুব খারাপভাবে হয়েছে। এই পোলারাইজেশনটা এক রাতে আমরা চেঞ্জ করতে পারবো না, আর এক রাতে যেহেতু চেঞ্জ করতে পারবো না, আগামী নির্বাচন যেই সরকারের অধীনে হোক না কেন, এই পোলারাইজেশনের একটা বড় ম্যানিফেস্টেশন সেই নির্বাচনে দেখা যাবে। ভোট কেন্দ্রের আশেপাশে এর জন্য খুব শক্ত প্রোটেকশন লাগবে। সেই জায়গাগুলো থেকে সরকারের অনেক দায়িত্ব আছে। তো সেই জায়গাগুলো আপনি দেখছেন সেটা এগেন, তার জন্য আমি প্রথমে যখন কথা বলছিলাম আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছিলাম যে সরকারের এখন আনডিভাইডেড অ্যাটেনশন, মানে পুরো এক নজর দরকার নির্বাচনে, অন্য কোনো কিছুতে না। সেলফোনের ট্যাক্স বা সেলফোন ওই কোনটা বিদেশ থেকে পাচার হয়ে আসছে না আসছে, এটা 6 মাস পিছালে কিচ্ছু হবে না ভাই। গত 25 বছর বাংলাদেশে সেলফোন ব্যবহৃত হয়, এই পদ্ধতিতে ব্যবহৃত হয়। 6 মাস পিছিয়ে গেলে কিচ্ছু হবে না। কোনো একটা পোর্ট, মানে বাংলাদেশের 54 বছরের ইতিহাস একটা পোর্ট আমরা পরিচালনা করছি, 6 মাস পর যদি বিদেশি দিতেও হয় 6 মাস পর দিলে কিছু আসতো যেত না। এই জিনিসগুলো এখন ফোকাস করার জায়গা না, এখন এগুলো ফোকাস করার জায়গা। তো ওই জায়গা থেকে আমি বলবো যে এখন যে পোলারাইজেশনের জায়গাতে আসছি, আইন শৃঙ্খলা দুর্বলতা এগুলো বাদ, এখান থেকে ওই যে সুইডেন, নরওয়ে, জাপানে যে আমরা বলি যে আপনার ফ্রি ফেয়ার ইলেকশন বা মানে কোনো সুষ্ঠু নির্বাচন, এই সুষ্ঠু নির্বাচনের জায়গায় আমাদের প্রতিকূলতা বা চ্যালেঞ্জেস আমরা অনেক বেশি ফেস করব। সেটা মাথায় নিয়ে সবাইকে কাজ করতে হবে। রাজনৈতিক দলের জায়গা থেকে আমি আপনাকে বলতে পারি যে আমি আমার দল থেকে যেগুলা, মানে আমি একটা সিটে জোটের প্রার্থী হিসেবে আপনার নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি, প্রচারণা শুরু করেছি। আমার দলে আরও কয়েকজন জেটের প্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন করার প্রচারণাও শুরু করেছে। তো অ্যাটলিস্ট আমার দলের পক্ষ থেকে যারা কাজ করছে, আমরা শক্তভাবে চেষ্টা করছি যে জোটের যত দলের নেতাকর্মী আমাদের সাথে আছে তাদের এই পোলারাইজেশনটা যেন কোনোভাবে ম্যানিফেস্টেড না হয়, এটার একটা শক্ত প্রচেষ্টা আমরা করছি। সব জায়গায় এই প্রচেষ্টা হচ্ছে তা না। আবার আমার এলাকাতেও আমার বিপরীতে দল আছে না, তো আমার বিপরীতের দলের ওরা এই ধরনের কোনো প্রচেষ্টা তাদের ভিতরে নাই। সো এই জায়গাগুলোতে ফ্রি অ্যান্ড ফেয়ার রিলেটিভ, যদি আমরা রিলেটিভলি চিন্তা করি যে বাংলাদেশে 15-20 বছর আগে কি নির্বাচন হয়েছে, সেই হিসেবে যদি আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন, আমরা সেটার কাছাকাছি যেতে পারবো। বাট আসলে আমরা যত আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল, স্পেশালি 1 বছর আগে যখন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে বেস্ট নির্বাচন অফ বেস্ট ইলেকশন অফ অল টাইম, মানে বাংলাদেশের ইতিহাসের, শুধু বাংলাদেশের ইতিহাসের না, উপমহাদেশের বা এশিয়া মহাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে, এইটা হয়তো স্বপ্নই রয়ে যাবে। ধন্যবাদ। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে তার সংশয় ব্যক্ত করেছেন। তিনি বলছেন যে আমার সন্দেহ এবং সংশয় এই নির্বাচনটা হয়তো বা আমরা পাবো না। আপনার কি মনে হয়? উনি ঠিকই বলেছেন, এবং এটার মধ্যে কোনো আলাদা কিছু বলেন। কি কারণ থাকতে পারে? মূল কারণটা হলো যেটা একটা নির্মোহ সত্য, এখন বিএনপি, জামাত, অন্য যে সকল রাজনৈতিক দলগুলো, এনসিপি সহ, এই মুহূর্তে রাজনীতির ময়দানে আছে। দে আর রিপ্রেজেন্টিং হাইয়েস্ট 50% অফ দ্য পপুলেশন অ্যান্ড ভোটার্স, নট মোর দ্যান দ্যাট। অন্যদিকে যাদেরকে বাইরে রাখা হয়েছে তারা অলমোস্ট 50%, এর চেয়ে কম নয়। এখন সমস্যা দেখেন যে 15 বছর তারা শাসন করেছে, তাদের টাকা আছে, তাদের কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, কৌশল আছে, এবং তাদের সবচেয়ে বড় ব্যাপার হলো কনফিডেন্স আছে। এবং তারা সর্বশেষ যে নির্বাচন যেটা করলো 2024 সনে, সেই নির্বাচনে তারা এক্সট্রিম লেভেলে বিনিয়োগ করেছে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য, কৌশল অবলম্বন করেছে, ইনফ্লুয়েন্স করেছে পার্টির লোকদেরকে যে তোমরা এত বছর যেভাবে হোক না কেন 50% লোক ভোট কেন্দ্রে আনতে হবে। তো তাদের অল লজিস্টিক সাপোর্ট যেটা ছিল ওই সময়টাতে, তাদের কথা মতো 100% পুলিশ কাজ করেছে, সিল পিটিয়েছে, ভোট ম্যানিপুলেশন করা থেকে শুরু করে সব কিছু ওই সময়তে প্রশাসন তাদেরকে করে দিয়েছে। তো এই কমান্ডের 1%ও তো এখন নেই। এখন তো পুলিশকে দিয়ে কোনো অবস্থাতে কেউ একটা সিল পেটাতে পারবে না। আচ্ছা, 2 নম্বর হলো তখন ছাত্রলীগের যে শক্তি ধরেন তার 10 ভাগের 1 ভাগ শক্তি এখন ছাত্র শিবিরের কিংবা এখন ছাত্র দলের নেই। এখন যেটা সেটা অবিন্যস্ত, মানে কিন্তু যাকে বলা একেবারে মিলিটেন্সি যেটা বলতে বোঝায় যে একসাথে সংঘবদ্ধ হয়ে 2024 সনে 500 ছাত্রলীগ কর্মী যে কাজটা করে আসতে পারতো, সেটা এখন 5000 সেই ছাত্রদলের ছেলেরা ওইটা করে আসতে পারবে না। এর কারণ হলো 15 বছর এই কাজ করতে 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 তাদের যেটা ট্রেন হয়ে গিয়েছিল, একটা মিলিটারি পাওয়ার তাদের চলে এসেছিল। ইটস জাস্ট লাইক হলো আপনি যদি মনে করেন যে মানে একেবারে আমরা যা আনআর্মড লোক আছি আমরা, আর অন্যদিকে 500 মিলিটারি মার্কিন মেরিন,
এরা যদি মুখোমুখি হয় যে অবস্থাটা হবে। তো আওয়ামী লীগ, জাতীয় পার্টি, প্রশাসন, পুলিশ লীগ থেকে শুরু করে যা কিছু আছে সবাই মিলে তাদের এক্সট্রিম লেভেলে 2024 সনে তাদের চেষ্টা ছিল আমি ডামি নির্বাচন করে নির্বাচনটিকে একটি জাঁকজমকপূর্ণ করা, এবং কেন্দ্রীয়ভাবে দলের মধ্যে একাধিক যে সকল জনপ্রিয় প্রার্থী তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল আপনারা মানে স্বতন্ত্র নির্বাচন করেন যেন নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়। 2 নম্বর হলো যে যারা যেখানে এরকম না থাকতো সেখানে যেন প্রচুর ভোটার আসে, সেই আয়োজনের জন্য কোটি কোটি নয় হাজার হাজার কোটি টাকা তারা খরচ করেছে। কিন্তু রিয়েল ফ্যাক্ট সংবাদপত্রে আমরা যেটা দেখেছি 5 থেকে 6% বেশি ভোটার আসেনি 2024 সালে। তাহলে তারা বাকি কি করেছে যে ভোট সিল পিটিয়ে রেজাল্ট শিট তৈরি করে ঘোষণা দিয়েছে। এখন বর্তমান অবস্থা আসেন, তো এটার রিভার্স চিত্র, মানে ভোটার সেই 50%-এ আসছে, ভোটার কিন্তু 100% 60% হয়, ভোটার 50% আছে। কিন্তু এই ভোটারদেরকে যারা ম্যানিপুলেট করবেন, এই ভোটারদেরকে যারা ইনফ্লুয়েন্স করবেন, এই রেজাল্ট শিট যারা তৈরি করবেন, যারা সিল পিটাবেন, এই জায়গাতে পূর্বের যারা করেছেন তাদের তুলনায় 5%ও এদের শক্তি, সামর্থ্য, অ্যাট্রাকশন নেই। তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন না ইন জেনারেল। যদি ভোটাররা ভোট কেন্দ্রে দল বেঁধে আসেন 60% 70%, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ম্যাজিক হবে, এটা মিরাকেল হবে, মনে হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে। সেটা তো হতেও পারে, সেটা তো হতেও পারে, সেটা ওই তো আমি বললাম এটা মিরাকেল হবে। কিন্তু নর্মালি একটা ভোটটা হলে কি দেখেন, আমরা এই পৃথিবীতে যেহেতু জনাব ববি উনি একজন টিচার, উনি জানেন যে আমরা আজ থেকে 5000 বছর আগে মানুষের যে চিন্তা চেতনা এবং এখন যে চিন্তা চেতনা এক চুলও আমাদের সরে আসেনি, একই অবস্থা আছে। শুধুমাত্র আমাদের পোশাক পরিবর্তন হয়েছে আর আমাদের মস্তিষ্কে কিছু নতুন তথ্য সংযোজিত হয়েছে, নট মোর দ্যান দ্যাট। তাহলে এই যে মানুষের যে চিন্তা চেতনা অভ্যাস 5000 বছর আগে, তার মধ্যে সবচেয়ে সুপ্রিম চিন্তা হলো এই রাজনৈতিক চিন্তা, নেতৃত্ব লাভের চিন্তা। তো কাজে এটা একটা ট্রেডিশনাল জিনিস, এখানে আধুনিকতার ছোঁয়া দিলেন, আপনি এখান থেকে ডিজিটাল পারফর্ম করলেন, যা কিছু করলেন, ইট কুড বি এ অক্সিলারি ফোর্স। কিন্তু মানুষ এই রাজনৈতিক নেতা নির্বাচন, ক্ষমতায় গ্রহণ, ক্ষমতায় যাওয়া, এখানে অনাদিকাল থেকে যে প্র্যাকটিস করে আসছে সেই প্র্যাকটিসের বাইরে যাবে না। ফলে কি হলো, আমাদের দেশে যে তিনটি নির্বাচন খুব ব্যাড প্র্যাকটিস হয়েছে, 14, 18, 24, এই প্র্যাকটিসটা করার জন্যই মূলত সহজে যারা মাঠে থাকবে, নির্বাচনের মাঠে যারা ভোট দিতে আসবেন, এই শর্টকাট পথটা তারা গ্রহণ করার চেষ্টা করবেন। আর এটাকে প্রোটেক্ট করতে পারবে কেবলমাত্র রাষ্ট্রশক্তি, দ্য উইল ফোর্স অফ দ্য লিডার্স, এবং যারা এখানে অংশগ্রহণ করেন। এখন মাঠে ধরুন জনাব ববি আছেন, তার সাথে অন্যান্য যারা প্রার্থী আছেন, তারা যদি একত্রে বসেন যে ঠিক আছে আমরা এখানে এই জিনিসগুলো করব না, হতে দেব না, হ্যাঁ এই জিনিসগুলো হতে দেবো না, এই জিনিসগুলো করবো না, আমরা সবাই মিলে একসাথে কাজ করব, তখন জনগণের মধ্যে একটা ইতিবাচক জিনিস আসতেও পারে। কিন্তু এটা এখন যে পরিস্থিতি হয়ে আসছে, একজন আরেকজনকে যে ভাষায় গালাগাল করছে, যেভাবে আক্রমণ করছে, একজন আরেকজনের চরিত্র হরণ করার জন্য, ক্যারেক্টার অ্যাসাসিনেশনের জন্য যে চেষ্টা করছেন, সেক্ষেত্রে এখানে মিরাকেল কিছু আশা করাটা আমার কাছে মানে খুব ফ্রুটফুল মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা খুব ট্রেডিশনাল ওয়েতে আগাচ্ছি, অর্থাৎ আওয়ামী লীগ যে কাজগুলো করেছে ওটাকে আর একটু সুন্দর করে করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা। কিন্তু আওয়ামী লীগ যে কাজ করার জন্য তাদের সামর্থ্য ছিল, আমাদের সেই অ্যাবিলিটি বা সামর্থ্য বলতে গেলে নেই বললেই চলে। অনেক ধন্যবাদ। এবারের নির্বাচনে মানে মূল সংযোজন হচ্ছে সংস্কার। সংস্কার নিয়ে ইতিমধ্যেই যে সমস্ত কথাবার্তা হচ্ছে, যেমন ডক্টর ইফতেখারুজ্জামান টিআইবি নির্বাহী কর্মকর্তা, তিনি বলছেন যে সংস্কার ততটুকুই হবে যতটুকু আমলারা চান। তো উনি তো নিজেও সংস্কারের মধ্যে ওই যে কমিশনগুলোতে ছিলেন। এটা একটা। এনসিপি হচ্ছে এই সংস্কারের প্রধান শক্তি বলা চলে। শুরুটা তারাই করেছে, তারাই সংস্কার চেয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটা চেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এনসিপি সই করেনি। কালকে তফসিল ঘোষণা হবে, 2 জন উপদেষ্টা ইতিমধ্যেই পদত্যাগ করে ফেলেছেন। এটার অবস্থাটা কি? থ্যাংক ইউ মতি ভাই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আসলে সংস্কারের বিষয়টা আমরা সবাই সংস্কারের আলোচনা তুলেছিলাম, তবে সংস্কার কিভাবে হবে, মানে এই আপনার
অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কমিশনের মাধ্যমে সংস্কার করবে, এইটা আমাদের ইনিশিয়াল আইডিয়া ছিল না, বা আমাদের ইনিশিয়াল চিন্তাও ছিল না। যেমন আমরা যখন, আমি আমার দলের কথা বলছি, অন্য কারণ না, আমার দল, আমরা যখন প্রথম 2-3 বার অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে বসার সুযোগ হয়, তখন ওনাদেরকে আমরা জানাই যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনগুলোতে সংস্কার দরকার, এবং এই সংস্কারগুলো ওই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনে যারা এই সংস্কারগুলো করার মেধা রাখেন এরকম ব্যক্তিত্বদের ওই ইনস্টিটিউশনের চিফ হিসাবে পদায়ন করা, যেন এই ইনস্টিটিউশনাল কাজগুলো তারা সংস্কারগুলো করতে পারেন। আমরা কনস্টিটিউশন নিয়ে হাত দিইনি, কারণ আমাদের চিন্তাই ছিল যে কনস্টিটিউশনাল সংস্কার নির্বাচনের পর নির্বাচিত হতে পারলে আমরা যে করব, এবং এই চিন্তাটা কিন্তু মোটামুটি তখন ইনিশিয়ালি, আমি এই 24-এর অগাস্ট সেপ্টেম্বরের কথা বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলাম, আমরা বেশিরভাগ যে দলগুলো আছি, আমরা বামপন্থী ডানপন্থী সবাই মোটামুটি, যেহেতু সবার সাথে তখন তো সারাক্ষণ আলোচনা ছিল, কারণ তার আগে মাত্র কয়েক বছর একসাথে সারাক্ষণ সবাই এই আন্দোলন করে এসেছি, সবার সাথে আলোচনা ছিল, সবারই মতামত কিন্তু সেরকমই ছিল। মানে বেশিরভাগ, যেমন মনে করেন ডানপন্থী দলগুলো এগুলো নিয়ে কখনো ওপেনলি আলোচনা করে না, কারণ এগুলো আসলে ওনাদের এজেন্ডাতে না। এখন হঠাৎ করে কিভাবে এজেন্ডাতে এসে 8 দল মিলে রাস্তায় নেমেছে কনস্টিটিউশনাল চেঞ্জেস নিয়ে আমি জানি না, বাট কখনোই তাদের এজেন্ডাতে ছিল না। এবং এই মানে 24 বা 25-এও শুরুতে এই কনস্টিটিউশনাল আপনার কমিশনগুলো তৈরি হওয়ার আগে ডানপন্থী দলগুলোর এজেন্ডাতে এগুলো ছিল না। কিন্তু তাদেরও একটা বেসিক, মানে যখনই আমরা কথা বলেছি তারা হ্যাঁ ঠিক আছে ভাই আপনারা এইভাবে, এটাই তো মেক সেন্স, সবাই এই জায়গায় ছিল। সো এনসিপি আলাদা করে এটা চেয়েছিল কিনা এই কমিশনগুলো, এটাও আমি জানি না, তবে আমার ধারণা যে সরকারের ভেতর থেকে এটা এসেছে। যখন এসেছে আমরা সাধুবাদ জানিয়েছি। সো ওই জায়গা থেকে আমি জাস্ট একটু ক্ল্যারিফিকেশন দিলাম যে সংস্কারের জন্য আমরা সবাই ছিলাম, আমরা জাস্ট এক একভাবে চিন্তা করেছিলাম, এবং আমি এখনও মনে করি যে আমার দল থেকে যেভাবে বলেছিলাম ওইটা সংস্কারের জন্য বেস্ট হতো, এটা আমি এখনও মনে করি। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এখন আসেন সংস্কারের কি হবে। সংস্কারের যে জায়গাটা এসেছে, যে অনেক জায়গা থেকে জিনিসপত্র তো ঘোলাটে করা হয়েছে, এটা নিয়ে আপনার সাথে মতি ভাইয়ের আগে অনেকবার আলোচনা করেছি, এটা ঘোলাটে করা হয়েছে। এখন যেটা হচ্ছে, এখন হ্যাঁ ভোট না ভোট হচ্ছে। রনি ভাই একটা কথা বললেন যে নির্বাচন নিয়ে সবার উৎসাহ এখন ওই জায়গায় আসেনি। আমি পুরোপুরি রনি ভাইয়ের সাথে একমত না, কিন্তু রনি ভাই পুরোপুরি ভুল কথাও বলেননি। মানে নর্মালি আমরা এক্সপেক্ট করি এর থেকে আরো বেশি উৎসাহ থাকবে। কেন এক্সপেক্ট করি? কারণ আমাদের সর্ট অফ ওই মানে আমাদের মেমোরি যেভাবে আমাদের সার্ভ করে, যে ওই আর্লি 90s-এর নির্বাচনগুলো যখন হয়েছে আরও অনেক উৎসাহের সাথে হয়েছে, কিন্তু গত 15 বছর নির্বাচন একভাবে হয়েছে। আমাদের তরুণরা আসলে ওইভাবে আর নির্বাচন মনে রাখেনি। সো এখনকার উৎসাহ আসলে আলটিমেটলি কিভাবে যাবে সেটা আমরা এখনো, আমার মনে হয় আমি বলতে পারছি না। সেই জায়গা থেকে আমি বললাম যে আমি রনি ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করছি। বাট উনি ওই পার্টটা ঠিক, যে 90-তে যেভাবে উৎসাহ দেখা যেত, আমি নিজেও এখন মনে করি ওই রকম উৎসাহ দেখা যাচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা নতুন, ইটস ইজ দ্য নিউ নর্মাল এখন এইরকম। কিন্তু ওই সংস্কারে ওই যে হ্যাঁ ভোট না ভোট, আপনি যে কোনো জায়গায় যেয়ে দেখবেন জনগণের প্রতি হ্যাঁ ভোট না ভোট নিয়ে কোনো চিন্তা নেই। জনগণের মধ্যে এইটা চিন্তা আছে যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটা চিন্তা আছে নির্বাচন হচ্ছে কিনা, এটা আস্তে আস্তে ক্লারিফিকেশন চলে আসবে। যেমন আজকে কয়েকটা বড় ক্লারিফিকেশন এসেছে যখন উপদেষ্টারা পদত্যাগ করেছে। আগামী দিন যদি আপনার তফসিল ঘোষণা হয়ে যায় তখন আরেক লেভেলে ক্লারিফিকেশন আসবে। তফসিল ঘোষণার সাথে সাথে ওই যে ওই 8 দল যে লাফালাফি করছে ওরাও সব নির্বাচন, অ্যাকচুয়ালি সবাই চলেই গেছে। মানে মনে করেন বাংলাদেশ, মানে জামাত তো প্রথম ফুললি নির্বাচন মোডেই ছিল। এখন বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামা ইসলাম, মানে ডানপন্থী যতগুলো দল, ইসলামী আন্দোলন, এরা সবাই মোটামুটি এখন চলে গেছে। গত 2-1 সপ্তাহ আমি দেখেছি সব জায়গায় ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সবার পোস্টার করে তারা রেগুলার মিছিল টিছিল অলরেডি শুরু করে দিয়েছে গত 2-3 সপ্তাহ বা 2-1 সপ্তাহ। সো সবাই মোডে চলে গেছে। সবাই যেহেতু মোডে চলে গেছে ওই সাইডটা চলে আসবে, এবং জনগণের এটা নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু হ্যাঁ না ভোট নিয়ে কিন্তু কারোর কোনো আলোচনা নাই। মানে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন আর কি, আমি আমার জায়গা থেকে বলছি যে কোনো জায়গায় কোনো আলোচনা নাই, মানে লোকজনের কোনো কনসার্নই নাই। এগেন পাবলিক কোন দিকে ভোট দেবে আই ডোন্ট নো, বাট আমার পয়েন্টটা বলছি যে পাবলিক এই ভোটটাতে ইন্টারেস্টেড না। যদি ইন্টারেস্টেড না হয় তাহলে এই যে সংস্কারের এই পুরো এক্সারসাইজটা, এইটার মূল্যায়নটা আসলে কিভাবে হলো এটা মুশকিল। একই সাথে ইফতেখার ভাইয়ের সাথে আমি কিছু দূর একমত যে বাংলাদেশের সরকার ব্যবস্থা যেভাবে তৈরি করা আছে, আমলাতন্ত্র নির্ভরতা এত বেশি যে আমলাতন্ত্রের ভেতরে যদি আপনি ইনস্টিটিউশনাল রিফর্ম না আনতে পারেন, এবং আমি আমলাতন্ত্রের ভেতরের কথা বলছি, আমলাতন্ত্রের ভেতরে যদি আপনি ইনস্টিটিউশনাল রিফর্ম না আনতে পারেন, আপনি পলিটিক্যাল সরকার যাই বড় বড় জিনিস চাক, এটা রাতারাতি তারা বাস্তবায়ন করতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন গোলাম মাওলা রনি এবং ববি হাজ্জাজ। গোলাম মাওলা রনি, এখন আপনার কাছে আমাদের জানার বিষয় হচ্ছে অন্তর্ভুক্তিহীন নির্বাচন কি ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরি করবে? এটা কেউ কেউ বলছেন প্রচণ্ড ঝুঁকি তৈরি করবে। যেমন প্রথমত হলো যে এই শেখ হাসিনার পতনের পরে আমাদের দেশে দক্ষিণপন্থী যে গ্রুপগুলো, তাদের একটা বিশাল উত্থান হয়েছে এবং তাদের স্বপ্ন এবং শক্তি এত বৃদ্ধি পেয়েছে যে এই ভূখণ্ড সৃষ্টি হওয়ার পর থেকে আমি যতটুকু লেখাপড়া করেছি, ইসলামপন্থীদের এতটা শক্তিমত্তা, এতটা স্বপ্ন আমি কখনো দেখিনি এই বাংলায়, এমনকি মুঘল আমলে, এমনকি সুলতানি আমলে। এখন তারা বাস্তবে মনে করছে যে এখানে একটা ইসলামী এমিরেটস, প্রজাতন্ত্রও নয়, ইসলামী এমিরেটস সেখানে গঠিত হতে পারে। এই জন্য দেখবেন ইসলামী দলগুলো প্রায় সবাই তাদের পদ পদবি নট অ্যাজ এ প্রেসিডেন্ট, তারা বলছে আমির, আমিরে হেফাজত, আমিরে জামাত, আমিরে তাবলিকে, আমিরে তাবলিক, এই শব্দগুলো আমির। তো আমির মানে তারা একটা এমিরেটস গঠন করতে চাচ্ছে। এখানে তাদের কাছে একটা সবচেয়ে উত্তম মডেল হলো আফগানিস্তানকে তারা মনে করছে একটা রোল মডেল। এবং আপনি দেখবেন যে ইসলামী যে পেজগুলো আছে সেখানে আফগানিস্তানকে একটা আদর্শ রাষ্ট্র হিসেবে মনে করছে, যেখানে সততা দিয়ে আমেরিকাকে ফেস করা সম্ভব, এখানে ওজনে কম দেওয়া হয় না, এখানে এত কিছু টাকা পয়সা বেশি একটা নাই, কিন্তু তারা খুব সুখে শান্তিতে আছে। এবং এটা এই যে একটা যুবক শ্রেণী, আমাদের দেশে যারা যুবক শ্রেণী যাদের বয়স বিলো 25, তাদের মধ্যে একটা ইসলামী এমিরেটস রীতিমতো স্বপ্ন বেঁধেছে। এক, দুই নম্বরে তাদের একটা অ্যাম্বিশন, তাদের যে কোনো কারণে একটা অ্যাম্বিশন হচ্ছে যে তারা গাজওয়াতুল হিন্দ যে শব্দটি মানে প্রচার করা হচ্ছে, সেই গাজওয়াতুল হিন্দ অনুযায়ী তারা মনে করছে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের কথা বলেছেন যে একসময় মুসলমানরা হিন্দুস্তান দখল করবে, তো সেই সময়টা বোধহয় সমাগত। ফলে একটা বিশাল শ্রেণীর যুবক যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, তারা মনে করছে যে আমরা আমাদের ক্ষমতা দ্বারা যে কোনো সময় দিল্লি আমরা দখল করে এখানে একটা বিরাট রাজত্ব আমরা কায়েম করতে পারবো। এবং তারা হিসাব মিলিয়ে ফেলেছে যে বাংলাদেশে 18 কোটি মুসলমান আছে, 25 কোটির মতো মুসলমান আছে পাকিস্তানে, ভারতে আছে 35 কোটি, তো সব মিলে প্রায় 75 ক্রোর। আর আফগানিস্তানের লোক যদি ধরে না, আরও প্রায় 80 কোটি মুসলমান এই কন্টিনেন্টে আছে। ফলে এই মুসলমান শক্তি দিয়ে তারা পৃথিবীটাকে ডমিনেট করতে পারে। এই ধরনের একটা ব্রেন ওয়াশ বলেন, এই ধরনের একটা মার্কেটিং বলেন, এই ধরনের একটা ব্র্যান্ডিং বলেন, এটা কিন্তু তলে তলে হয়ে গেছে। ফলে কি হলো, আমরা এখানে দেখেন জামাতের যে উত্থান এই সময়টাতে, তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যেভাবে ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে, এটা কিন্তু আউট অফ আওয়ার ইমাজিনেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে শেষ দিন পর্যন্ত বেশিরভাগ প্রগতিশীল ছাত্র সংগঠন তারা মনে করেছেন বিশ্ববিদ্যালয়ের এই উন্মুক্ত প্রান্তরে, যেখানে সবসময় স্বৈরাচারের পতন হয়েছে, সেখানে কখনো মৌলবাদ আসবে না। কিন্তু এমন শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে যেটা মানে ওদের আর কথা নাই। দ্বিতীয় যেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটাকে মনে করা হতো প্রগতির একটা কারখানা, নাটক থেকে সাহিত্য থেকে শুরু করে ওই ক্যাম্পাসটাই একটা প্রগতির স্বর্গরাজ্য। তো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু মানে জাহাঙ্গীরনগর হবে না। পরে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে তারা ইলেকশনে জয়লাভ করেছে তার চেয়েও বেশি জয়লাভ করেছে সেখানে। তাহলে এখন চিন্তা করুন যে আমরা যা কিছু ক্যালকুলেশন করছি নর্মালি, আমরা যা দেখছি রাজনৈতিক শক্তিগুলোর যে কথাবার্তা শুনছি, এর বাইরে একটা শক্তি সংগঠিত হচ্ছে। আপনি এখন দেখুন এই সময়টাতে বাংলাদেশে তুরস্কের উপস্থিতি নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, পাকিস্তানের উপস্থিতি নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। এই সময়টাতে চীন এখানে একটা ব্যালেন্স তৈরি করছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সঙ্গে দিল্লি যে কুরেল আচরণ করছে, যে অবন্ধুসুলভ আচরণ করেছে, যেভাবে সীমান্ত তারা গত 14 মাস ধরে বন্ধ রেখেছে, যেভাবে তাদের বাংলাদেশের সঙ্গে ট্রেড অ্যান্ড কমার্স, আপনি অবাক হয়ে যাবেন। আমরা প্রায় $46 বিলিয়ন ইয়ারলি ইম্পোর্ট করি ফ্রম ইন্ডিয়া। এরপরে 35 বা 36 বিলিয়ন ডলার আনি আমরা চায়না থেকে। সেই পুরো $46 বিলিয়ন ইম্পোর্টটাকে ঝুঁকি নিয়ে তার সঙ্গে তো চোরা কারবারির একটা বিরাট অর্থ আছে, সব মিলিয়ে ধরেন বাংলাদেশের সাথে সরকারি বেসরকারিভাবে প্রায় $100 বিলিয়ন ট্রেড অ্যান্ড কমার্স হয় ভারতের সাথে, যেটা একতরফাভাবে ভারতের লাভ। তো সেই পুরো $100 বিলিয়ন ট্রেড অ্যান্ড কমার্সটাকে তারা বন্ধ করে এই বর্তমান সরকারের সঙ্গে তারা কোঅপারেশন করছে না,
এটা সাধারণ একটা সাইন নয়। কাজে এখানে আপনি যেটা বললেন যে এই নির্বাচন যদি ইনক্লুসিভ না হয় এবং এই নির্বাচনে যদি প্রতিবেশী থেকে শুরু করে বিভিন্ন পক্ষ, আমেরিকারও অংশগ্রহণ আছে, তাদের একটা স্যাটিসফ্যাকশন না আসে, তাহলে এখানে একটা বিরাট কূটনৈতিক বিপর্যয় আসবে। আপনি দেখছেন যে এই সময়ের মধ্যে আমাদের পাসপোর্টের কী করুণ দশা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যারা বসবাস করছেন তারা যে অবস্থার মধ্যে পড়ছেন, যেভাবে আমাদের ভিসাগুলো রিফিউজ হচ্ছে, যেভাবে ইউকের 9টা বিশ্ববিদ্যালয় এখন আমাদের ছাত্রদেরকে ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে, মানে তার কোনো অফার লেটারই পাঠাচ্ছে না। তো ইউকের মতো মোস্ট একটা লিবারেল কান্ট্রি, এখন এই যদি হয় আমাদের অবস্থা এবং এটা যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপ হয়ে যাবে। এবং দেখলাম আমাদের এই যে পররাষ্ট্র উপদেষ্টা বা কোন একটা উপদেষ্টা যেন বলেছেন যে কোন একটা মানের দিক থেকে উগান্ডার চেয়ে আমাদের অবস্থান নিম্নদিকে। সরকারের একজন কর্তা ব্যক্তি বলেছেন উগান্ডার চেয়ে আমাদের অবস্থান নিম্নদিকে। তো কাজেই আমি মনে করি যে এখন আমরা যেটা খুব নাচানাচি করছি, লাফালাফি করছি, ইনফ্লুয়েন্স করছি, ইলেকশন নিয়ে অনেক কিছু করছি, কিন্তু এগুলো ঠিকই আছে। এটা যেভাবে সমান তালে চলুক, তার সাথে সাথে আমাদের যে মৌলিক যে বিষয়গুলোতে টান পড়েছে, দ্য ইকোনমি, ল অ্যান্ড অর্ডার, দ্য রেপুটেশন, দ্য ডিপ্লোম্যাসি, এই বিষয়গুলোর ব্যাপারে আমি মনে করি এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা, আগামীতে যারা রাষ্ট্র চালাবেন আশাবাদী, তাদের অবশ্যই সিরিয়াস হতে হবে। অনেক ধন্যবাদ। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা কিভাবে সম্ভব? সরি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আচ্ছা, সবাইকে অন্তর্ভুক্ত করে নির্বাচন। দেখেন, এখন মানে নির্বাচন যদি উন্মুক্তভাবে করা যায়, যে সবাই তাদের মতো করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এটাই তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এখন আজকে যে আলোচনাটা অনেক জায়গায় আসছে, বা গত বছর খানেক ধরে যে আলোচনাটা সব জায়গায় আসছে, যে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে এটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না। কিন্তু এগেন, দেশের কার্যকরী আইনের আওতায় আওয়ামী লীগ এখন নির্বাচন করতে পারছে না, কিন্তু কার্যকরী আইনের আওতায়। কিন্তু আওয়ামী লীগ পার্টি সিম্বল নির্বাচন করতে না পারলেও আওয়ামী লীগের সাথে জড়িত যে কোনো নেতৃবৃন্দ যারা আসলে জুলাই আন্দোলন বা এর আগের বড় ওই আইসিটির মামলার অধীনে নাই, মানে যাদের নামে পরিষ্কার, বা যদি তাদের নামে মামলাও থাকে কিন্তু তারা দেশের মাটিতে আছে এবং নির্বাচনে দাঁড়াতে চাচ্ছেন, তাহলে তো তারা দাঁড়াতে পারেন। সো মানে আইনগত কোনো আপনার বার যেখানে নেই, এবং একই সাথে অন্য কেউ তাদের থামাতেও যাচ্ছে না, সেটা যদি হয় তাহলে অন্তর্ভুক্তকালীন মানে পুরো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তো হচ্ছে। তো ওই জায়গা থেকে আমি মনে করি যে বড় কোনো প্রবলেম নাই। এখন প্রবলেম এই জায়গাটা, মানে এটা প্রশ্ন আসলে একটা প্রশ্ন আসে আর কি, যে সব দলগুলোকে সেম ট্রিটমেন্ট দেয়া হচ্ছে না বা হয় নাই। এনসিপি এক ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে, বা জামাত এক ধরনের ট্রিটমেন্ট, সব দলকে সেম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। বাট এটা তো এখানে বাংলাদেশে যদি আপনি ঐতিহাসিকভাবে বলেন, বা বাংলাদেশের মতো দেশগুলোতে যদি ঐতিহাসিকভাবে বলেন, কখনোই আসলে অ্যাবসোলুট ফেয়ার ট্রিটমেন্ট, প্রত্যেকটা দল সেম লেভেল প্লেইং ফিল্ড, অ্যাবসোলুট লেভেল প্লেইং ফিল্ড পাবে, এটা কখনোই হয়নি। কম আর বেশি হয়, এটা মেনে নিয়ে আমরা নির্বাচনে, যেমন মনে করেন আমার দল এনডিএম আজকে আরও 5টা দল যেই ধরনের সুযোগ সুবিধা সরকারি পর্যায়ে পাবে, মানে সেটা প্রশাসন বলেন বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন লেভেল বলেন, আমার দল সেটা পাবে না। এখন এটা নিয়ে যদি আমি সারাদিন কান্নাকাটি করি, তাহলে তো কোনো লাভ হবে না ভাই। সো আমার নির্বাচনে যেতে হবে, আমার ফাইট করতে হবে, কম্পিট করতে করতে এমন জায়গায় যেতে হবে যেখানে হয়তো একটা লেভেলে যে আমরাও কাজ করতে পারি সবার জন্য এই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার। কিন্তু আজকে আমরা ওই জায়গায় আসি নাই যে ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে। যেমন আপনি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, সবার জন্য সেম যদি হয়, এনসিপির 2টা নেতা আজকে সরকার থেকে পদত্যাগ করলো 2 মাস আগে। মানে প্রবলেমটা কি ছিল, মানে হাসিনা সরকারের সাথে তো প্রবলেম এটাই ছিল না, যে হাসিনা সরকার পদত্যাগ করে একটা অন্তর্বর্তীকালীন সরকার, মানে একটা কেয়ারটেকার সরকারের হাতে দায়িত্ব দিচ্ছে না নির্বাচনের জন্য। এটাই তো গত 15 বছরের প্রবলেম ছিল। তো এখন দেখেন, এতদিন মানে 16 মাস মন্ত্রিসভায় থেকে তারপর আজকে তারা পদত্যাগ করলো, এবং আজকে তারা পদত্যাগ, মানে আমরা এমন একটা জায়গায় এসেছি যে আজকে পদত্যাগ করে তারা নির্বাচন করতে যাচ্ছে, এইটাকে আমরা মানে এটার বিরুদ্ধে আমরা আলোচনা না করে, মানে এটাকে বড়ভাবে নিন্দা না জানিয়ে আমরা হাত ছাড়ছি, আচ্ছা ওরা পদত্যাগ করেছে তার মানে নির্বাচন হতে যাচ্ছে। মানে আমাদের এই ধরনের একটা দুরবস্থার জায়গায়, যে সত্যি কথা ভাই, এই ধরনের একটা দুরবস্থার জায়গায় আমরা এসেছি। বাট এসেছি, এটা এখন বাস্তবতা। এখন অনেক কিছু আমরা বলতে পারি, অনেক কিছুর অনেক নিন্দা জানাতে পারি, বাট আসলে আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হলো আমাদের নির্বাচনটা মানে সবচেয়ে আর্জেন্সির সাথে দরকার।
দেশের অর্থনীতি, রনি ভাই অর্থনৈতিক অবস্থার কথা বলছেন, রনি ভাই যদি মূল্যবাদী আর অনেক কিছুর কথা বলছেন, বাট আমি বেসিক অর্থনীতিতে ফোকাস করি। অর্থনীতি যদি সঠিক জায়গায় যেয়ে দাঁড়ায়, অন্য সব কিছু সঠিক জায়গায় দাঁড়ানোর কাছাকাছি চলে আসা শুরু করে। কারণ এগেন আপনি যদি মার্কসের ভাষায় যাই, তাহলে পুরো সোসাইটি, পুরো সমাজের সুপারস্ট্রাকচারটা অর্থনীতির বেসের উপরে দাঁড়ানো। আমাদের অর্থনীতির যে দুরবস্থা আজকে, এইটা যদি এভাবে চলতে থাকে, আগামী 6 মাস পর যে কি হতে পারে দেশের, এটা আসলে কেউ উইথ সার্টেনটি বলতে পারবে না। কিন্তু যদি নির্বাচন হয়ে যায়, এবং শুধু নির্বাচন হলে চলবে না, মানে একটা স্টেবল নির্বাচন হতে হবে, ইন দ্য সেন্স যে নির্বাচনের পর বড়ভাবে প্রশ্ন থাকতে পারবে না যে আচ্ছা এই নির্বাচন থেকে মানলো না, এরকম প্রশ্ন থাকতে পারবে না, মানে সবাই মানছে, মানে স্টেবল সরকার আসছে, এরকম একটা নির্বাচন হয়ে গেলে অর্থনীতি ইমিডিয়েটলি অ্যাবাউট ফেস করবে। মানে আজকে আমাদের যেটা হয়েছে, ফার্স্ট অফ অল অনেক লুটতরাজ হয়েছে, গত 16 মাস ব্যবসা হয় না, এর আগে অনেক ঝামেলা হয়েছে, কোনো ইনভেস্টমেন্ট নেই আমাদের দেশে 16 মাসের ঊর্ধ্বে, 17-18 মাস আমাদের দেশে কোনো ইনভেস্টমেন্ট নেই, আর তার আগে তো লুটতরাজার অব্যবস্থাপনা যা হয়েছে। সো আজকে আমাদের ইকোনমি অলমোস্ট শূন্যর কোটায়। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মধ্যে একটা নিউজ হেডলাইন দেয় আমাদের রেমিটেন্স এত বেড়েছে বা আমাদের রিজার্ভ এত বেড়েছে, এই সে, আসলে অর্থনীতির অবস্থা একদম বেহাল। মানে 9-10টা ব্যাংক তো গেছে, ওটা তো সেন্ট্রাল ব্যাংক থেকেই বলতে থাকে সারাক্ষণ। কেন বলতে থাকে আমি জানি না, কারণ সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব ভাই জনগণের ভিতরে কনফিডেন্স রাখা ফাইন্যান্সিয়াল সিস্টেম, বাট এটা তারা করছে না। বাট যাই হোক, যেটা এখন যদি একটা স্টেবল নির্বাচন হয়ে যায়, ইমিডিয়েটলি বিশাল আকারে দেশে ইনভেস্টমেন্ট আসবে, বিশাল আকারে। মানে দেশি ব্যবসায়ীরা আবার রিইনভেস্ট করবে, কারণ তারা অনেকদিন আটকে আছে, তারা ইনভেস্ট করতে পারছে না, এখন তারা বড়ভাবে রিইনভেস্ট করবে। বিদেশিরা রিইনভেস্ট করবে। জাস্ট যদি চায়নার দিকেই তাকান, চায়নার কনস্ট্রাকশন কোম্পানিগুলোর $30 থেকে $40 বিলিয়ন আটকে আছে বাংলাদেশে, জাস্ট কনস্ট্রাকশন সেক্টরে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং সেক্টরে $30 থেকে $40 বিলিয়ন। স্টেবল একটা সরকার চলে আসছে নির্বাচনের পর, ওই টাকাটা ইমিডিয়েটলি আসবে, এবং এটা জাস্ট একটা সেক্টর, একটা দেশের কোম্পানি। সো বিশ্বব্যাপী কতখানি ইনভেস্টমেন্ট আসবে আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারি নির্বাচনটা যদি একটা স্টেবল নির্বাচন হয়, মানে এরপরে সরকারটা প্রশ্নবিদ্ধ না, স্টেবল সরকার, তাহলে তার 6 মাসের ভেতরে এতটা ইনভেস্টমেন্ট বাংলাদেশের ভিতরে ঢুকবে যে আমরা মোটামুটি আবার একটা স্টেবল ইকোনমিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো। সেখান থেকে আমি মনে করি যে রনি ভাই যতগুলো উদ্বেগের কথা তুললেন, এবং আমি ওনার সাথে ওর মধ্যে অলমোস্ট সবগুলোর সাথেই একমত, ওনার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু ইকোনমি ওই জায়গায় নিয়ে আসতে পারলে এর বেশিরভাগই আবার আমরা সামাল দেওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারি। অনেক ধন্যবাদ রনি। আমি জানি যে এই যে নির্বাচন, এই নির্বাচনে জুলাইয়ের যে আন্দোলন, সেটার প্রভাব কতটুকু পড়বে? জুলাইয়ের আন্দোলনের প্রভাব পড়বে না। কেন? মূলত হয় কি, আসলে আমাদের দেশের সারা দুনিয়ার মানুষ সফল দেখতে চায়। যেমন সত্যিকার অর্থেই আমার বিএনপি যারা কর্তা ব্যক্তি, তাদের সঙ্গে আমার যতটুকু কথাবার্তা হয়েছিল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন 2024 সনের আগস্ট-সেপ্টেম্বর মাসে, সবার একটা মানসিক প্রস্তুতি ছিল যে এই সরকারকে 2-3 বছর সময় তারা দেবেন, তারা সব কিছু স্ট্যাবিলিটি নিয়ে আসবেন। তো সরকার যদি সফল হতেন তাহলে হয়তো 3 বছরের জায়গায় 5 বছর হলে কোনো অসুবিধা ছিল না। এখানে বিএনপির জন্য কিন্তু বা জামাতের সবার জন্য কিন্তু একটা ব্রিদিং টাইম বা স্পেস তাদের দরকার ছিল নিজেদেরকে গুছিয়ে আনার জন্য। কিন্তু সরকার এই অপরচুনিটি বা এই সুযোগটি তারা কাজে লাগাতে পারেনি। তারা একটার পর একটা ব্যর্থতা, একটার পর একটার সঙ্গে তারা মানে আননেসেসারি কতগুলো কাজকর্ম করে মানুষের যে ধৈর্য, সেই ধৈর্যের মূলে তার আঘাত হেনেছে। ফলে কি হলো, দেখা গেল যে বিএনপি নিজেরাই সিদ্ধান্ত নিল সেপ্টেম্বর মাসে যে আমরা এই 3 বছর থাকুক, তারাই এখন বললো যে না, আমাদেরকে এই ডিসেম্বরের মধ্যে 24শে ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচন দিতে হবে। আপনাদের মনে আছে কিনা, 24শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তো ফলে এই যে জুলাইয়ের যে আগস্টের যে বিপ্লব অভ্যুত্থান, এটা আমাদের জীবনের একটা কিংবদন্তি ইতিহাস। আমরা যারা 15 বছর ধরে দুঃসহ বেদনার যারা নিমজ্জিত ছিলাম, তাদের কাছে মানে এই জুলাই আগস্ট বিপ্লবের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা ছিলেন স্বপ্নের রাজকুমার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গত 14 মাসে এই স্বপ্নের রাজকুমারদের সফলতা, তাদের কর্মকাণ্ড, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের দুর্নাম বদনাম সব মিলিয়ে আমরা তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম, ভালোবেসেছিলাম, আপন করে নিয়েছিলাম, ওই জায়গাটাতে একটা ব্যারিকেড তৈরি হয়েছে। ফলে যেহেতু স্বপ্নভঙ্গ হয়েছে, সেই স্বপ্নভঙ্গর জায়গাতে গিয়ে তারা সেখানে কোনো প্রভাব আর দেখানোর মতো অবস্থায় নেই। গোলাম মোল্লা রনি, আপনার বক্তব্য আরও শোনা যেত, কিন্তু অসমাপ্ত রেখেই শেষ করতে হচ্ছে, সময়ের জানেন তো সময় তারা করছে। ববি হাজ্জাজ, আপনাকেও ধন্যবাদ। গোলাম মোল্লা রনি, আপনাকেও ধন্যবাদ। দর্শক মূল্যে আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় চাইছি।